রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করেন। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ে বাকি আসামিদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 2024 সালে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। পরে এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ মোট 30 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্য সহ 24 জন বর্তমানে পলাতক। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজ দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, গত 12 জুন তারা একটি চিঠি দিয়ে এ বিষয়ে জানিয়েছে। বর্তমানে বেনজির আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশের 64 জেলায় 74টি উপজেলায় আগামী 18 থেকে 20 জুন 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত নজরুল বর্ষ পালিত হচ্ছে। কবির গান, কবিতা ও চেতনা গণমানুষের কাছে পৌঁছে দিতেই সরকারের এই উদ্যোগ। এর আগে গত 23 মে ময়মনসিংহে ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান 3 দিন ব্যাপী অনুষ্ঠান ও নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দেশের 64টি জেলা ও 74টি প্রত্যন্ত বিশেষ উপজেলায়, মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে উপজেলাগুলো, সেখানে আগামী 18 জুন, 19 জুন এবং 20 জুন, 18 থেকে 20, 2026 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিক্ষা খাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, বর্তমানে শিক্ষা খাতে প্রায় 83,000 মামলা বিচারাধীন রয়েছে। এই আইনি জটিলতার কারণেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আজ রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, তবে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্কুল ইউনিফর্ম ও মিড ডে মিলের মতো প্রকল্প এবং ক্রীড়া সাংস্কৃতিক শিক্ষা চালুর ওপর জোর দিচ্ছে সরকার। একই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, 2027 সালের কারিকুলামে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এছাড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ব্যয় হ্রাস, প্রি প্রাইমারি ক্লাস চালু এবং শিক্ষক বদলি সিন্ডিকেট ভাঙতে এই দায়িত্ব স্থানীয় প্রশাসনের কাছে ন্যস্ত করার ঘোষণাও দেন তিনি। ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার পরও বিএনপির সংস্কার বিরোধী অবস্থার জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার একটি জনমুখী ও জবাবদিহিমূলক রোডম্যাপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, গণভোটে 70% ভোটের সমর্থক সংস্কারের পক্ষে জনরায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা বিএনপি প্রত্যাখ্যান করেছে। গণভোটের মাধ্যমে জনগণ তাদের নোট অব ডিসেন্ট নাকচ করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রধান দলগুলো ওয়াদা রক্ষা না করলে সংস্কার অসম্ভব উল্লেখ করে তিনি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানান তিনি। তথ্য অধিকার আইন ও সম্প্রচার নীতিমালার উন্নয়ন করতে হবে। 6, ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের জন্য স্বচ্ছ নিয়ন্ত্রক একটা কাঠামো থাকতে হবে। বেসিক 6-7টা বিষয়ে এই কমিশনে আলোচনা হয়েছিল,
কিন্তু সবাই ঐক্যমত্য হওয়া, সময় চলে যায়, ওদিকে ইলেকশনের জন্য তাড়াতাড়ি দিতে হবে, গণভোট দাও, এই সমস্ত করতে করতে মেজর 6টা রিফর্ম কমিশন ঐক্যমত হলো, এইটা আর আলোর মুখ দেখেনি। যে কারণে আজকে তথ্য সম্প্রচার খাতের সংস্কার আলোচনার বিষয় হয়ে আসছে। আমি এই প্রবন্ধের মধ্যে খুব সত্য জিনিসগুলো তুলে নিয়ে আসা হচ্ছে, এখানে কোনো নেগেটিভ কথা নেই। আমি আমার মনের দুটো কথা আপনাদের কাছে, সংস্কার কখন হবে, জাতির ভাগ্যে যদি সুদিন আসে তখন হবে। দেশের স্বাস্থ্যসেবায় বড় মাইল ফলক। আজ থেকে দেশের 10টি জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবা। আজ সকাল 10টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আধুনিক সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি ERPP প্রকল্পের আওতায় এই নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে এই সেবা চালু হওয়ায় এখন থেকে স্থানীয় পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা উন্নত ক্রিটিক্যাল কেয়ার সুবিধা পাবেন। এর ফলে জরুরি ও উন্নত চিকিৎসার জন্য সংকটাপন্ন রোগীদের আর রাজধানী বা বড় শহরের দিকে ছুটতে হবে না বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকের চলমান তারল্য সংকট মোকাবিলায় প্রাথমিকভাবে 2,500 কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট আস্থাহীনতার কারণে গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে এই সহায়তা দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোট সহায়তার মধ্যে 2,000 কোটি টাকা নগদ এবং RTGS সেবা সচল রাখতে 500 কোটি টাকা দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগের পর গ্রাহকদের আস্থা সংকটে এক সপ্তাহে প্রায় 5,000 কোটি টাকার আমানত প্রত্যাহার করে নেওয়ার তীব্র তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকটির 10,000 কোটি টাকার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে 2,000 কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে আজ দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হতে পারে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই চুক্তি কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হবে। মধ্যস্থতাকারী পাকিস্তানও আগামী 24 ঘন্টার মধ্যে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। তবে তেহরান ভিন্ন সুর শুনিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের সুনির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত হয়নি এবং রোববার এটি স্বাক্ষরিত হচ্ছে না। এদিকে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে সম্ভাব্য শান্তি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দেওয়া সাক্ষাৎকারের প্রতিবাদে বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে স্লোগান দেন। মাদারীপুরের 250 শয্যা জেলা হাসপাতালে হাম ডেডিকেটেড 10 বেড ICU ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক কাম সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। খুলনা দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদের ভেতরে প্রবেশ করে 2 মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে জামে মসজিদে ঘটনাটি ঘটে। আহত দুজন হলেন মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ আলম। লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করে হামলার সঠিক কারণ ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত রোগীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ, পাশাপাশি আক্রান্ত পরিবারের জন্য বিকাশের মাধ্যমে 10,000 টাকা, চিকিৎসক, নার্স, আনসার সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যেও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটু সহ অন্যান্য নেতৃবৃন্দরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 24 ঘন্টায় হাম ওয়ার্ডে 25 জন ভর্তি ও 28 জন ছাড়পত্র পেয়েছেন। এ সময় একজন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে 96 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এই ময়মনসিংহ মেডিকেল কলেজে আমরা এখানে হাম রোগীদের মধ্যে এবং তাদের চিকিৎসক, সেবিকা এবং এখানে ক্লিনারদের মধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আমরা এটাকে কি বলা মানে একটা সুরক্ষা, তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য কিছু সামগ্রী আমরা এখানে প্রদান করি। নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে এসবি রক্তদান সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সোমেশ্বরী হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, কবি ও লেখক পরাগ রিচিল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ অন্যান্যরা। আলোচনা শেষে বিভিন্ন রোগীদের রক্তদান এবং উপজেলার সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলা পর্যায়ে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকার নাইম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শুক্রিয়া পারভিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে প্রতি উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 10 জন করে 100 জন শিক্ষক এবং সদর উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 10 জন করে 100 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাদারীপুর ডাসারে সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ডাসার উপজেলা হল রুমে এই উদ্বোধনের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শওকত আলী খান বলেন, সোনালী ব্যাংক সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, জনগণের আস্থার ব্যাংক। সোনালী ব্যাংক জনগণের আর্থিক নিরাপত্তার ব্যাংক। সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোহাম্মদ তানজিমুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশকুর রহমান মাসুক, সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু সাইদ সহ অন্যান্যরা। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে মানহানির 2টি পৃথক মামলায় জামিন দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালি ও সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন মুফতি আমির হামজা। শুনানি শেষে 2টি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার জামিনের আদেশ দেন। এর আগে একটি মামলায় তিনি হাইকোর্ট থেকে 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। মামলাগুলোর একটিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিরোধী বলে মন্তব্য করার অভিযোগে এবং অন্যটিতে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে। উভয় মামলায় সিরাজগঞ্জে দায়ের করা হয়েছে। মুন্সিগঞ্জে বসত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তি শান্তকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জমিদার পাড়া এলাকায় সৌদি প্রবাসী জনি ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন প্রবাসী জনি ইসলামের স্ত্রী রীতামণি ইসলাম এবং মেয়ে জান্নাতুল ইসলাম রিধি। পুলিশ জানায়, আহত জান্নাতুল মুন্সিগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, আহতদের আত্মচিৎকার শুনে প্রথমে আশেপাশের লোকজন ছুটে আসে। এরপর অভিযুক্তকে আটক রেখে খবর দেয়া হয় পুলিশকে। পরে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে একজনকে ভর্তি করা হয়। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তিনি জানান, তদন্ত সাপেক্ষে আহতদের পরিবারের অভিযোগ অনুযায়ী নেওয়া হবে পরবর্তী আইনি ব্যবস্থা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২৬টি এক্স-রে মেশিনের মধ্যে ২টি, ৩টি সিটি স্ক্যানের ১টি, ৩টি এমআরআই মেশিনের মধ্যে 1টি এবং ১৩টি আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মধ্যে 3টি অচল। আজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান বেলাল এমপি সহ ৩ এমপির পরিদর্শনে এই চিত্র ফুটে উঠেছে। রোববার সকালে হাসপাতাল পরিদর্শনে যান তারা। এ সময় জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড এবং বিভিন্ন মেশিনপত্রের রুম পরিদর্শন করেন। দেখা যায় মেশিনপত্র নষ্ট হয়ে পড়ে আছে। বিশেষ করে মেশিনপত্র নষ্ট থাকায় চিকিৎসা সেবায় হয়রানি হচ্ছে রোগীদের। পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ এমপিদের জানান, অচল এক্স-রে মেশিনের মধ্যে 20টি, 2টি সিটি স্ক্যান ও এমআরআই এবং 8টি আল্ট্রাসোনোগ্রাম মেশিনও মেরামতের অযোগ্য। এসব বিষয় সমাধানের সংসদে এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করার কথা জানান এমপিরা। এ সময় ইন্টার্ন চিকিৎসক কর্তৃক লাশ আটকিয়ে মৃতের পুত্রকে কান ধরে উঠা বসা করার তীব্র সমালোচনা করেন তারা।